আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, শুভ সকাল সবাইকে। তোমরা সবাই ভালো আছো? ওয়ালাইকুম আসসালাম স্যার, শুভ সকাল। জি আলহামদুলিল্লাহ স্যার। আচ্ছা, আমরা আহ, আজ হচ্ছে মঙ্গলবার, ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রে আমরা দ্বিতীয় অধ্যায় ব্যবস্থাপনা নীতি নিয়ে আলোচনা করছিলাম, তাই তো? জি স্যার। যার প্রথম পর্ব হয়ে গিয়েছে। তো প্রথম পর্বে আমরা আলোচনা করেছিলাম ব্যবস্থাপনা নীতি কাকে বলে, হেনরি ফিয়োল প্রদত্ত 14টি নীতি এবং হেনরি ফিয়োল এবং এফ.ডব্লিউ. টেলর সংক্রান্ত টেলরের সংক্ষিপ্ত জীবনী। তো নিশ্চয়ই তোমরা পড়েছো, তাই না? পড়েছো কি? পড়েছো? পড়া হয়েছে তোমাদের? জি স্যার। আচ্ছা, এখান থেকে আমি কিছু প্রশ্ন করব, সেই প্রশ্নের উত্তরগুলো তোমাদেরকে দিতে হবে। আচ্ছা, জিয়াদকে ধরছি। জিয়াদ, বলো। জিয়াদ, যাকে প্রশ্ন করবে সে উত্তর দেবে চটপট। জিয়াদ, নাভিদ। জি স্যার। হ্যাঁ নাভিদ, বলো আধুনিক ব্যবস্থাপনার জনক কে? আধুনিক স্যার আধুনিক ব্যবস্থাপনার জনক কে? হেনরি ফাওয়েল স্যার। হেনরি ফিয়োল। ফাউল না, হ্যাঁ, হেনরি ফেওল। ফিয়োল। হ্যাঁ, ফিয়োল ফিয়োল। হেনরি ফিয়োল। হেনরি ফেওল। হ্যাঁ, হেনরি ফিয়োল বললেও হবে, হেনরি অথবা হেনরি ফিয়োল। হ্যাঁ, জি স্যার। ঠিক আছে। আচ্ছা, ইংলিশ উচ্চারণ, ইংলিশ দেখলে আমরা হেনরি বলতে হয়, আর বাংলায় তোমরা হেনরি বললেও কোনো অসুবিধা নেই, হেনরি ফিয়োল। ওকে। নাভিদ। ওকে, আকিব সুলতান বলো তো দেখি। আকিব সুলতান। রাতুল। জি স্যার, বলেন স্যার। আকিব সুলতান বলো, হেনরি ফিয়োল কয়টি নীতির কথা বলেছেন? 14টি স্যার। কয়টি কাজের কথা বলেছেন? 14টি নীতি বা স্যার কাজের গুলো মনে নেই স্যার কয়টা। 5টি কাজের কথা বলেছেন উনি ওনার সংজ্ঞায়। আহ, ব্যবস্থাপনা সংক্রান্ত সংজ্ঞা যেটা, সেটাতে তিনি 5টি কাজের কথা বলেছেন। হেনরি ফিয়োল 5টা কাজের কথা বলেছেন। রাতুল বলো দেখি। ইয়েস স্যার। ব্যবস্থাপনার মৌলিক কাজগুলোর নাম বলো। স্যার ব্যবস্থাপনার মৌলিক কাজ কাজ, হচ্ছে হ্যাঁ, ব্যবস্থাপনার মৌলিক কাজ পারছো? স্যার পারবো না। পারবে না? না স্যার, বলি না স্যার। আচ্ছা, ইয়াসিন, ব্যবস্থাপনার মৌলিক কাজ কে বলতে পারবে? স্যার ওই 7টা ওইটা স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্যবস্থাপনার মৌলিক কাজ 7টি, স্যার কে বলতে পারবে? স্যার পারবো স্যার। হ্যাঁ বলো। স্যার প্রশ্নোত্তর পর্বে তোমরা অবশ্যই ভিডিও অন করো, আমি দেখতে চাচ্ছি যে তোমরা আসলে কিভাবে বলছো। বই দেখে বলছো না তো আবার? না স্যার, বই দেখি। হ্যাঁ, বই সামনে প্রথমটা থাকবে। যদি একটু বলতেন তারপরে। পরিকল্পনা, স্যার পরিকল্পনা, এরপরে হচ্ছে সংগঠন, কর্মী সংগঠন, এরপর হচ্ছে কর্মী সংস্থান, হ্যাঁ, নির্দেশনা, নির্দেশনা, প্রেষণা, সমন্বয় এরপরে সাধন, হচ্ছে সমন্বয় সাধন, নিয়ন্ত্রণ। এই নিয়ন্ত্রণ। 7টি কাজ, রাইট, এই 7টি মৌলিক কাজ। আচ্ছা, তারপরে সামির। সামির বলো, জি স্যার। ব্যবস্থাপনার নীতিগুলোর নামগুলো মুখস্থ বলো। ব্যবস্থাপনার নীতি স্যার। হ্যাঁ, ব্যবস্থাপনার নীতি 14টির নাম মুখস্থ বলো। সাকিবুল ইসলাম। সাকিবুল ইসলাম, এই সাকিবুল ইসলামের রোল নাম্বার সেট নাই। এ কি আমাদের ক্লাসের? স্যার এর নাম তো জীবনও শুনিনি। সাকিবুল ইসলাম, এ কে সাকিবুল ইসলাম? এই নাম তো স্যার সাকিবুল ইসলামের কেউ অপরিচিত। নাই স্যার। এই যে দেখো সাকিবুল ইসলাম। সাকিব, তুমি ওপেন করো তোমাকে। এই যে আকিবুল ইসলাম। ওকে, মোহতাসিম বলতে পারবে 14টা নীতির নাম মুখস্থ বলতে পারবে? স্যার মুখস্থ নাই। বলো কয়টা বলতে পারবে? 14টা পারবো না স্যার, কয়েকটা পারবো। হ্যাঁ বলো দেখি কয়টা পারো। স্যার একটা হচ্ছে যেমন, কার্য বিভাগ, হ্যাঁ আচ্ছা বলো। কার্য বিভাগ নীতি, হ্যাঁ স্যার নিয়মানুবর্তিতার নীতি, হ্যাঁ হ্যাঁ
আদেশের ঐক্যনীতি, নির্দেশনার ঐক্যনীতি, কেন্দ্রীকরণ বিকেন্দ্রীকরণ নীতি, ইয়েস, উপযুক্ত পারিশ্রমিকের নীতি, হ্যাঁ হ্যাঁ সাম্যের নীতি, হ্যাঁ, শৃঙ্খলা নীতি, একতাই বল নীতি, উদ্যোগের নীতি। আচ্ছা আচ্ছা, উদ্যোগের নীতি। ওকে, জায়েদ আব্দুল্লাহ। জায়েদ বলতে পারবে? জায়েদ, তোমরা কি আছো? সবাই কি তোমরা কি আছো ক্লাসে? দেখি তো সবাই জি একটু স্যার। জি স্যার, হ্যাঁ, হ্যাঁ, 5 সেকেন্ডের জন্য সবাই জি, ভিডিও স্যার। অন করো দেখি। 5 সেকেন্ড সবাই ভিডিও অন করে দেখি। হ্যাঁ, তাওসিফ আছে, নাভিদ আছে, স্যার কম্পিউটারে ইয়াসিন, আছে, কম্পিউটার ওয়েবক্যাম নেই স্যার। আচ্ছা, জুনায়েদ, ওকে, রাতুল, জায়েদ আব্দুল্লাহ, তারপর হচ্ছে খলিলুল্লাহ ফারাজি, তারপর হচ্ছে রাফিদ শেখ, রাতুল, জিয়াদ, ওকে, মুহতাসিম, আর কাউকে দেখা যাচ্ছে না। আজকে ঘুমাস নাই? হাসান আজকে জামিল, ঘুমাই নাই। হাসান জামিল শুনতে পাচ্ছ? হাসান জামিল, জি স্যার। তোমার শরীর কেমন? বাসার সবাই সুস্থ হয়েছে? হ্যাঁ স্যার, সবাই আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। আচ্ছা, ঠিক আছে, তোমাদের পড়া কিন্তু পড়তে হবে। পড়াশোনা নিয়মিত না করলে তোমরা এগিয়ে যেতে পারবে না। তার কারণ আমরা মাত্র আগে যখন ক্লাস পেতাম তখন 5টা 4টা করে ক্লাস পেতাম, এখন আমরা 2টো করে ক্লাস পাচ্ছি সপ্তাহে। তোমরা কি বুঝতে পারছো না যে তোমাদের দায় দায়িত্ব কেমন, তোমাদের কাজ কতটুকু করতে হবে? আগে 7টি ক্লাসের জায়গায় এখন 3টা করে ক্লাস হচ্ছে। তোমরা একটু মনোযোগ সহকারে নিজে নিজে চিন্তা করবে। আচ্ছা, আসো দেখে আমরা পরের ক্লাসে চলে যাই। আজকে আলোচনা হবে হচ্ছে ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনার দ্বিতীয় পত্রের 2য় অধ্যায়, ব্যবস্থাপনার নীতি, আমাদের 2য় পর্বে আলোচনা হবে। এখানে আজকে আলোচনা হবে ব্যবস্থাপনার দক্ষতা, গুণাবলী এবং সংগঠন ব্যবস্থাপনা প্রশাসনের সম্পর্ক। ঠিক আছে? গতদিন আমরা আলোচনা করেছিলাম আধুনিক ব্যবস্থাপনার জনক হেনরি ফিওল, বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক গ্যাব্রিয়েল টেলরের জীবনী এবং এনাদের অবদান নিয়ে একটু আলোচনা করেছি। তোমরা বাসায় নিশ্চয়ই পড়বে, আমি আশা করছি। এখনো যারা ঘুম থেকে উঠে নাই তারা ঘুম থেকে উঠবে, জেগে উঠবে, জাগবে, জাগতেই হবে। সামনের পর যখন পরীক্ষা আসবে, এই পরীক্ষায় তোমরা কি করবে? আর যদি মনে করো যে না, হ্যাঁ, অটো পাসের চিন্তা করছে সরকার, তাহলে অটো পাস হলেও তো তোমাকে বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে, তাই না? তাহলে সেইখানে তোমাদেরকে সেই কম্পিটিশনে তোমাকে টিকবার জন্য প্রস্তুতি নিতে হবে। ওকে, আজকে আমরা আলোচনা করব আদর্শ ব্যবস্থাপকের দক্ষতা, 2য় অধ্যায়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। উদ্দীপকে থাকবে কিছু বৈশিষ্ট্য উপস্থাপন থাকবে, বলা হবে যে এটি কোন ধরনের দক্ষতা বহিঃপ্রকাশ ঘটানো হয়েছে, বা কোন দক্ষতার কথা বলা হয়েছে, বা কোন দক্ষতার অভাবে প্রতিষ্ঠান সফলতা লাভ করতে পারে নাই, বা কোন দক্ষতার কারণে প্রতিষ্ঠান সফল হয়েছে, ইত্যাদি প্রশ্ন তোমাদেরকে করা হতে পারে। তো প্রথম প্রশ্ন হচ্ছে একজন আদর্শ ব্যবস্থাপকের দক্ষতা। একটা হলো আদর্শ ব্যবস্থাপক আর ব্যবস্থাপকীয় দক্ষতা। দেখো, দক্ষতা হচ্ছে স্কিল বলা হয়, অল্প সময়ে অল্প খরচে প্রয়োজনীয় লক্ষ্য উদ্দেশ্য অর্জন করার ক্ষমতা, এটার নাম হচ্ছে দক্ষতা। তো একজন ব্যবস্থাপক কি করেন? সবাই শুনতে পাচ্ছ? তোমরা সবাই শুনতে পাচ্ছ? একবারে উত্তর দাও দেখি। জি স্যার। সবাই, জায়েদ, জি স্যার। তাওসিফ, জি স্যার। রাইট, শোনা যাচ্ছে স্যার? হ্যাঁ। তাহলে সবাই শোনো খুব মনোযোগ সহকারে। এই কথাগুলো বইয়ের মধ্যে পাবে না, কিন্তু আমি লিখ ধরিয়ে দিচ্ছি। একটি নির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নের জন্য কতগুলো মৌলিক উপকরণ সংগ্রহ করতে হয়। এই মৌলিক উপকরণগুলোকে যথাযথভাবে কাজে লাগাতে পারলেই যথাযথভাবে কাজে লাগাতে পারলেই লক্ষ্য উদ্দেশ্য সহজে অর্জন করা সম্ভব হয়। তো এই যথাযথভাবে কাজে লাগানোর দায়িত্ব একজন ব্যবস্থাপকের উপর অর্পণ করা থাকে। একজন ব্যবস্থাপক কি করবেন? এই মৌলিক উপকরণগুলোকে যথাযথভাবে কাজে লাগানোর জন্য মৌলিক ব্যবস্থাপকের কাজগুলো, অর্থাৎ পরিকল্পনা থেকে নিয়ন্ত্রণ পর্যন্ত কাজগুলো সম্পন্ন করতে পারেন। যে ব্যবস্থাপক যত দক্ষতার সহিত এই ব্যবস্থাপকের কাজগুলো সম্পন্ন করতে পারবেন, মৌলিক উপকরণগুলো ততটা দক্ষতার সহিত ব্যবহার হবে, অর্থাৎ তত সুন্দরভাবে ব্যবহার করা যাবে। ঠিক আছে? তো এই উপকরণগুলো দিয়েই আমরা কম উপকরণ ব্যবহার করব, ম্যাক্সিমাম আমরা লক্ষ্য বা উদ্দেশ্য অর্জন করব, ম্যাক্সিমাম আউটপুট পেতে চাই। তো যিনি যার উপর দায়িত্ব, তিনি হচ্ছেন একজন ব্যবস্থাপক। তো এই ব্যবস্থাপককে এই উপকরণগুলোকে যথাযথভাবে কাজে লাগাতে চাইলে কিছু দক্ষতা অর্জন করতে হয়।
তো যার মধ্যে যে ব্যবস্থাপকের মধ্যে এই দক্ষতাগুলো থাকবে তিনি একজন আদর্শ ব্যবস্থাপক। কি কি দক্ষতা থাকবে তার আগে জানবো আদর্শ ব্যবস্থাপক তাহলে কাকে বলে। যিনি নির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্য অর্জনে প্রয়োজনীয় মানবীয় ও অমানবীয় উপাদানগুলোকে সর্বোত্তম ব্যবহারের জন্য ব্যবস্থাপকের কাজগুলো সঠিকভাবে সঠিক সময়ে সঠিকভাবে করতে পারেন তিনি আদর্শ ব্যবস্থাপক। মানবীয় এবং অমানবীয় উপাদানগুলো কোনগুলো? 6M এর মধ্যে একটাই মানবীয় উপাদান, বাকি 5টি অমানবীয় উপাদান, অর্থাৎ মেন, মানি, ম্যাটেরিয়ালস, মেথড, মার্কেট, মেশিন, এগুলো আছে। এই যে শুধু মেন হচ্ছে মানবীয় আর বাকি 5টি হচ্ছে অমানবীয়। এই মানবীয় এবং অমানবীয় উপাদানগুলোকে সর্বোত্তম ভাবে কাজে লাগানোর জন্য একজন ব্যবস্থাপক কি করবেন? ব্যবস্থাপক কাজগুলো সঠিক সময় সঠিকভাবে যিনি করতে পারবেন তিনি একজন আদর্শ ব্যবস্থাপক। তো আর এই সঠিক সময় সঠিকভাবে কম খরচে প্রয়োজনে কাজ করতে পারাই হচ্ছে একটা দক্ষতা। সুতরাং আমরা বলবো ব্যবস্থাপকের দক্ষতা বলতে একজন ব্যবস্থাপকের ব্যবস্থাপনা সংশ্লিষ্ট যে কাজগুলো রয়েছে অর্থাৎ পরিকল্পনা, সংগঠন, কর্মসংস্থান, নির্দেশনা, প্রেষণা, সমন্বয়ের সাথে নিয়ন্ত্রণ, এগুলো সঠিকভাবে সঠিক সময় যোগ্যতার সঙ্গে এবং স্বল্প ব্যয়। দেখো দুটো বিষয়, একটা যোগ্যতার সাথে আর একটা হচ্ছে স্বল্প সময়ে স্বল্প ব্যয়ে সম্পাদন করার সামর্থ্যকে ব্যবস্থাপকের দক্ষতা বলে। কি বুঝতে পারছো? তো একজন ব্যবস্থাপক এই উপাদানগুলো কাজে লাগানোর জন্য কাজগুলো সঠিক সময় সঠিকভাবে করতে পারবেন কিনা তা নির্ভর করছে একজন ব্যবস্থাপকের এই সকল দক্ষতা আছে কিনা। একজন আদর্শ ব্যবস্থাপকের দক্ষতা কি কি দক্ষতা থাকা প্রয়োজন? একজন আদর্শ ব্যবস্থাপকের কি কি দক্ষতা থাকা প্রয়োজন এই দক্ষতাগুলো আমরা দেখবো। তো এখানে দেখো যে 4টা দক্ষতার কথা: কারিগরি দক্ষতা, মানবীয় বা আন্তঃব্যক্তিক দক্ষতা, ধারণাগত বা কল্পনা সংক্রান্ত দক্ষতা, আর সমস্যা অনুধাবনমূলক দক্ষতা। যে কোনো ব্যবস্থাপকের এই 4 ধরনের দক্ষতা অবশ্যই থাকতে হবে। যে ব্যবস্থাপকের 4 ধরনের দক্ষতা সবচেয়ে বেশি থাকবে তিনি একজন আদর্শ ব্যবস্থাপক, তিনি একজন দক্ষ ব্যবস্থাপক। তোমরা কি বুঝতে পারছো আমার কথা? জি স্যার। কার কোনো প্রশ্ন আছে? না স্যার। নেই। ওকে ওকে, তাহলে আমরা চলে যাচ্ছি আলোচনায়। দেখো যে কারিগরি দক্ষতা, টেকনিক্যাল স্কিল, আমাদের কারিগরি দক্ষতা টেকনিক্যাল, তোমরা জানো যে জেনারেল এডুকেশন এবং টেকনিক্যাল এডুকেশন 2 ধরনের আছে। টেকনিক্যাল আমাদের তোমরা জানো যে হাতে কলমে শিক্ষাদান করা হয়। তো তোমরা জানো যে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অনেকগুলো আমাদের এই যে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান আছে, সেগুলোতে যারা ভর্তি হয় তারা হাতে কলমে শিক্ষা গ্রহণ করে। তো একটি নির্দিষ্ট কাজ সম্পাদনে যে বিশেষ পদ্ধতি, কলাকৌশল বা যন্ত্রপাতি ব্যবহৃত হয় তা সঠিকভাবে ব্যবহার করতে পারাই কারিগরি দক্ষতা। সঠিকভাবে ব্যবহার করতে পারাই হচ্ছে কারিগরি দক্ষতা। কারণ হচ্ছে তুমি একটি কাজ তুমি বিশেষ পদ্ধতি ব্যবহার করে করতে পারো। বিশেষ পদ্ধতি যেমন তুমি কি করবে? তুমি একটি প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করতে চাও, নিয়ন্ত্রণ তুমি অনেক ভাবে করতে পারো। যেমন হচ্ছে তুমি সরাসরি ব্যক্তিগত পর্যবেক্ষণে করতে পারো, পার্টের সাহায্যে করতে পারো, একটা চার্টের সাহায্যে করতে পারো, বা আর্থিক অবস্থার বিবরণী দেখে করতে পারো, তাই না? এগুলো হচ্ছে পদ্ধতি। অথবা একটি মেশিন কিভাবে অপারেট করতে হবে, একটি কম্পিউটার কিভাবে পরিচালনা করতে হবে, এই যে যিনি পরিচালনা করতে পারেন তিনি হচ্ছেন একজন কারিগরি দক্ষতা সম্পন্ন একজন ব্যক্তি। তাহলে বিশেষ পদ্ধতি আমরা ব্যবহার করি, কলাকৌশল বা যন্ত্রপাতি ব্যবহার করি। এই যে তোমাদেরকে ক্লাস নিচ্ছি এখন জুমের সাহায্যে, আমরা তো জুম অ্যাপসটা জানতামই না প্রথমে। এরপর আমরা জুম সংক্রান্ত ধারণা নিলাম কিভাবে অপারেট করতে হবে। এখন আমি তোমাদের জুমের সাহায্যে ক্লাস নিচ্ছি, এটি কি তোমরা কারিগরি দক্ষতার কথা বলবে না? বলো তো দেখি। জি স্যার। রাইট, হ্যাঁ, এটা কিন্তু এক ধরনের কারিগরি দক্ষতা। কারণ হচ্ছে আমি এই পদ্ধতি ব্যবহার করতে পারছি। তোমরা ক্লাসে মাঝে মাঝে ঝামেলা করতে পারো, তাহলে আমি কিভাবে নিয়ন্ত্রণ করব সেগুলো আমাকে জানতে হবে। যার জানা থাকবে তিনি হচ্ছেন একজন কারিগরি দক্ষতা সম্পন্ন ব্যক্তি। এরপরে দেখো কম্পিউটার চালানো বলো, হিসাব রক্ষণ বলো, হিসাব নিরীক্ষা করা, হিসাব সংরক্ষণ করা, উদ্বৃত্ত পত্র তৈরি ইত্যাদি কারিগরি দক্ষতা, ইত্যাদি কারিগরি দক্ষতা। আচ্ছা বলো দেখি, একটি প্রতিষ্ঠানে মেশিনারিজ ব্যবহার করে কারা? উচ্চ স্তরের ব্যবস্থাপকরা আর নিম্ন স্তরের ব্যবস্থাপকরা? নিচের স্তরে ব্যক্তিরা ব্যবহার করে বেশি নাকি উপরের স্তরে ব্যক্তিরা বেশি ব্যবহার করে? কে বলতে পারবে? স্যার নিম্ন স্তরের। নিচের স্তরে যারা থাকে, আমরা ব্যবস্থাপনার 3টে স্তরে দেখেছি,
যে শ্রমিক কর্মচারীদের সাথে সরাসরি সম্পৃক্ত থাকে নিম্ন স্তরের ব্যবস্থাপকরা। এরা শ্রমিক কর্মচারীদের সাথে থাকে আর শ্রমিক কর্মচারীরা মেশিন অপারেট করে। এই মেশিন সংক্রান্ত কোনো সমস্যা হলে তখন নিম্ন স্তরের ব্যবস্থাপকরাই কিন্তু সাথে থাকেন, এরাই এই সমস্যার সমাধান করে থাকেন। তো যেহেতু নিম্ন স্তরের ব্যবস্থাপকরা এই সকল যন্ত্রপাতি বেশি ব্যবহার করেন, তাই এদের সবচেয়ে বেশি দক্ষতা থাকা প্রয়োজন। তাহলে নিম্ন স্তরের ব্যবস্থাপকদের দক্ষতা সবচেয়ে বেশি থাকা প্রয়োজন। বড় দেখে কারিগরি দক্ষতা কোন স্তরের ব্যবস্থাপকদের থাকা বেশি প্রয়োজন? নিম্ন স্তর। নিম্ন স্তরের। নিম্ন স্তরের। চটপট বলবে একটু। ওকে স্যার মাইক মিউট ছিল তো। আচ্ছা, দেখো আমরা কিন্তু ব্যবস্থাপকের দক্ষতা তাহলে উচ্চ স্তর, মধ্যস্থ, নিম্ন স্তরের এই ব্যবস্থাপনার মধ্যে সীমাবদ্ধ আছে, কিন্তু কার দক্ষতা, কোন ধরনের দক্ষতা বেশি প্রয়োজন। তাহলে আমরা বলবো যে নিম্ন স্তরে যারা রয়েছে, লাইনম্যান, সুপারম্যান, ফোরম্যান, এই ব্যক্তি যারা নিম্ন স্তরে থাকে তাদের এই কারিগরি দক্ষতা বেশি প্রয়োজন। তাহলে মধ্যস্তরে এর চেয়ে আর একটু কম দরকার, উচ্চ স্তরে একেবারে কম দরকার। মানবীয় বা আন্তঃব্যক্তিক দক্ষতা, দেখো ইন্টারপার্সোনাল স্কিল কি, ঠিক আছে, হিউম্যান বা ইন্টারপার্সোনাল স্কিল, মানবীয় বা আন্তঃব্যক্তিক দক্ষতা। তোমরা জানো যে একটি দল বা গোষ্ঠীকে এগিয়ে নেওয়ার জন্য একজন ব্যবস্থাপক বা একজন নেতা তার বিভিন্ন পরামর্শ, বিভিন্ন উপদেশ, নির্দেশ দিয়ে থাকেন। অর্থাৎ এই দল বা গোষ্ঠীকে দিয়ে কার্য উদ্ধার করবেন। এই দলের মধ্যে নানা লোক থাকে, নানা স্তরের লোক থাকে। এই লোকদের সাথে মিশতে পারা, মানুষকে এই সকল লোকদেরকে দিয়ে উদ্বুদ্ধ করে, উৎসাহিত করে কাজ আদায় করতে পারা দক্ষতাকে বলা হয় মানবীয় বা আন্তর্জাতিক দক্ষতা। যে সকল ব্যক্তি শ্রমিক কর্মচারীদেরকে বুঝতে চায় না, এদেরকে উৎসাহিত করতে পারে না, তাদেরকে দিয়ে তাহলে ওই ব্যক্তি অধস্তন শ্রমিক কর্মচারীদেরকে দিয়ে কাজ উদ্ধার করতে পারবে না। পারবে কি বলো তো দেখি, তোমাদের কাছে কি মনে হয়? না স্যার। না স্যার। তাহলে সরাসরি শ্রমিক কর্মচারীদের সাথে বেশি মিশে কোন স্তরের ব্যবস্থাপকরা, বলো তো দেখি? নিম্ন স্তরের। রাইট, নিম্ন স্তরের ব্যবস্থাপকরা সবচেয়ে বেশি মিশে। যেহেতু নিম্ন স্তরের ব্যবস্থাপকরা সরাসরি বেশি সংখ্যক শ্রমিক কর্মচারীদের সাথে মিশে, সুতরাং এই স্তরের ব্যবস্থাপকদের মানবীয় বা আন্তর্জাতিক দক্ষতা বেশি প্রয়োজন। কারণ হচ্ছে এদেরকে বুঝে যার সাথে যেমন আচরণ করা দরকার, যাকে যেমন আদেশ দেওয়া দরকার, যাকে যেভাবে বোঝা দরকার তাকে সেভাবেই বুঝতে হবে, আর এভাবে বুঝে তিনি কাজ উদ্ধার করার চেষ্টা করে থাকেন। ঠিক আছে, তো তার মানে আমরা নিম্ন স্তরের ব্যবস্থাপকদের মানবীয় বা আন্তর্জাতিক দক্ষতা বেশি থাকা প্রয়োজন। দেন আমরা ধারণাগত বা কল্পনা সংক্রান্ত দক্ষতা, দেখো যে কনসেপচুয়াল স্কিল মানে হচ্ছে ভবিষ্যৎকে রিড করার ক্ষমতা, ভবিষ্যৎকে রিড করবে। সবাই বুঝতে পারছো? ভবিষ্যৎকে রিড করতে পারবে। কারণ হচ্ছে যে ব্যবস্থাপকের কাজ হচ্ছে পরিকল্পনা প্রণয়ন করা। পরিকল্পনা পূর্বানুমানের উপর নির্ভরশীল। পরিকল্পনা কিসের উপর নির্ভরশীল বলতো দেখি? পরিকল্পনা কিসের উপর নির্ভরশীল? পূর্বানুমানের সাথে। ভবিষ্যৎ পরিস্থিতি সম্পর্কে পূর্বানুমানের উপর নির্ভরশীল। তো একজন ব্যবস্থাপক কি করবেন? আদর্শ ব্যবস্থাপক বর্তমান পরিস্থিতি এবং অতীত পরিস্থিতি কেমন ছিল এগুলো বিচার বিশ্লেষণ করে ভবিষ্যৎ পরিস্থিতি কেমন হবে সেই সম্পর্কে আগাম ধারণা করবে। আগাম ধারণা করতে পারার সামর্থ্যকেই হচ্ছে ব্যবস্থাপকের কল্পনা সংক্রান্ত দক্ষতা বলে। কারণ হচ্ছে একজন ব্যবস্থাপক পরিকল্পনা প্রণয়ন করবেন, এই পরিকল্পনা বাস্তবায়িত হবে ভবিষ্যতে, অর্থাৎ পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে ভবিষ্যতে আমরা লক্ষ্য অর্জন করব। তো ভবিষ্যতের পরিবেশ কেমন হবে? অনুকূল হবে না প্রতিকূল হবে? যদি প্রতিকূল হয় তাহলে কেমন আমাদের প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করলে আমরা সফলতা লাভ করব, এই সংক্রান্ত আগেই ধারণা করতে হয়। যে ব্যবস্থাপক আগেই ধারণা করতে পারবেন তিনি হচ্ছে কল্পনা সংক্রান্ত দক্ষতা সম্পন্ন একজন ব্যবস্থাপক। এই কল্পনা, আচ্ছা বলো দেখি, এই পরিকল্পনা প্রণয়ন করে কারা? লক্ষ্য নির্ধারণ করে কারা? উচ্চ স্তরের ব্যবস্থাপক না নিম্ন স্তরের ব্যবস্থাপক? উচ্চ স্তরের। উচ্চ স্তরের। রাইট, তোমরা জানো যে উচ্চ স্তরের ব্যবস্থাপকরা পরিকল্পনা প্রণয়ন করে, দীর্ঘমেয়াদী লক্ষ্য নির্ধারণ করে থাকে, নীতি নির্ধারণ করে, প্রতিষ্ঠানের কৌশল নির্ধারণ করে থাকে। তো এরা অনেক ভেবে চিন্তে এগুলো ভবিষ্যতে বাস্তবায়ন করবে, ভবিষ্যতের পরিস্থিতি কেমন হবে এগুলো বিবেচনা করে এই লক্ষ্যগুলো নির্ধারণ করে থাকে। এই লক্ষ্য নির্ধারণ করার জন্য তাদেরকে ভবিষ্যৎকে রিড করতে হবে। তাই এই কল্পনা সংক্রান্ত দক্ষতা কোন স্তরের ব্যবস্থাপকের বেশি থাকা প্রয়োজন বলো তো দেখি? কল্পনা সংক্রান্ত দক্ষতা উচ্চ স্তরের। উচ্চ স্তরের ব্যবস্থাপকদের সবচেয়ে বেশি থাকা প্রয়োজন। এরপরে আসছে কি সমস্যা অনুধাবনের দক্ষতা।
মানে হচ্ছে যে কোনো সমস্যা ও এর প্রকৃতি দ্রুত বুঝতে পারার সামর্থ্যকে সমস্যা অনুধাবনের দক্ষতা বলে। কারণ হচ্ছে, হ্যাঁ সবাই শোনো, কারণ হচ্ছে যে আহ একজন উচ্চ স্তরের, কারণ হচ্ছে একজন ব্যবস্থাপক যখন কোনো অধস্তন শ্রমিক কর্মচারীদেরকে দিয়ে কাজ উদ্ধার করার চেষ্টা করেন, এই শ্রমিক কর্মচারীরা কাজ করতে গিয়ে প্রতিনিয়ত অনেক সমস্যার সম্মুখীন হন। আর যখন এই সমস্যার সম্মুখীন হন তখন বলো তো দেখি কার কাছে যায়? উচ্চ স্তরের কাছে যায় না নিম্ন স্তরের কাছে যায় সমস্যায় পড়লে? উচ্চস্তর। উচ্চ উচ্চ স্তরে স্তর, যায়। রাইট, হ্যাঁ হ্যাঁ। সমাধান দরকার, উপদেশ। যে কোনো প্রতিষ্ঠানে অধস্তনরা যদি সমস্যায় পড়ে উচ্চ স্তরের কাছে যায়, উচ্চ স্তরের সমস্যা পড়লে অধস্তনের কাছে যায় না, উচ্চ স্তরে যারা থাকে তার উপরের পর্যায়ে থাকবে তার কাছে যায়। জি জি। ঠিক আছে তো? জি স্যার। তো এই ব্যবস্থাপকরা প্রতিনিয়ত যেহেতু অনেক সমস্যার সম্মুখীন হন এবং এই সমস্যাগুলো কি কারণে হয়, এর ধরনটা কেমন, এগুলো যদি তিনি দেখেই বুঝতে না পারেন তাহলে তার পক্ষে ভালো ব্যবস্থাপক হওয়া যাবে না। কি ঠিক আছে না? তাহলে ভালো ব্যবস্থাপক হতে চাইলে তাকে সমস্যা অনুধাবনের দক্ষতা থাকতে হবে, অর্থাৎ সমস্যা দেখেই যেন তিনি বুঝতে পারেন। তোমরা জানো আমরা অসুখ বিসুখ হলে ডাক্তারের কাছে যাই, ডাক্তারকে আমরা যখন সমস্যার কথা বলি তখন তিনি বুঝতে পারেন যে এই কারণে এই সমস্যা হয়েছে, তখন তিনি সেভাবে প্রেসক্রিপশন দেন। এখন ধরো ডাক্তারকে তুমি সমস্যার কথা বললে, এখন তিনি বুঝতেই পারলেন না যে কি কারণে হলো, তাহলে তার পক্ষে কি প্রেসক্রিপশন দেওয়া সম্ভব হবে? নো স্যার। ভালো ডাক্তার না, হওয়া স্যার। সম্ভব হবে নো স্যার। না। ঠিক একই না রকম স্যার। ব্যবস্থাপকের পক্ষে একই কথা প্রযোজ্য। ব্যবস্থাপক যে সমস্যাগুলো সম্মুখীন হন এগুলো দেখে যদি তিনি বুঝতে না পারেন যে কি কারণে এই সমস্যাগুলো হচ্ছে, তাহলে তার পক্ষে ভালো ব্যবস্থাপক হওয়া সম্ভব নয়। যে আমরা যেহেতু উপরের স্তরের ব্যবস্থাপকের কাছে যাই, অর্থাৎ ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে যাই সমস্যায় পড়লে, তাই উচ্চ স্তরের ব্যবস্থাপকদের এই দক্ষতা থাকা প্রয়োজন। তাহলে তোমরা কি বুঝতে পারছো যে কোন স্তরের ব্যবস্থাপকদের এই ধরনের, মানে একজন ব্যবস্থাপকের কি কি দক্ষতা থাকা প্রয়োজন বলো তো দেখি? কারিগরি দক্ষতা, তারপরে কি মানবীয় বা মানবীয় আন্তর্জাতিক দক্ষতা, দক্ষতা, এরপরে ধারণাগত বা কল্পনা সংক্রান্ত দক্ষতা, দক্ষতা, এরপরে সমস্যা অনুধাবনের দক্ষতা। রাইট, সমস্যা অনুধাবনের দক্ষতা। তোমাদেরকে যদি প্রশ্ন করি যে মানবীয় বা আন্তর্জাতিক দক্ষতা কোন স্তরের ব্যবস্থাপকের বেশি থাকা প্রয়োজন? নিম্ন স্তরের। নিম্ন স্তরের। আর হচ্ছে কারিগরি দক্ষতা কোন স্তরের ব্যবস্থাপকদের বেশি থাকা প্রয়োজন? নিম্ন স্তরের। তারপর আকিব সুলতান বলো তো দেখি, ধারণাগত কল্পনা সংক্রান্ত দক্ষতা কোন স্তরের? তাওসিফ, উচ্চ স্তর। ও আচ্ছা। তাওসিফ বলো। তাওসিফ আছো? স্যার। জি স্যার। হ্যাঁ, ধারণাগত বা কল্পনা সংক্রান্ত দক্ষতা কোন স্তরের ব্যবস্থাপকের বেশি থাকা প্রয়োজন? স্ক্রিন অফ করে দিতেন। হ্যাঁ, স্যার উচ্চ পর্যায়ের ব্যবস্থাপকের। উচ্চ পর্যায়ের ব্যবস্থাপকের। আর সমস্যা অনুধাবনের দক্ষতা কার? স্যার সমস্ত উপস্থাপনেরটা হচ্ছে স্যার নিম্ন মেবি। নিম্ন, মেবি না? এটা মনে নেই। সিয়াম বলো তো দেখি কোন স্তরের সমস্যা অনুধাবন? সিয়াম। স্যার উচ্চ স্তর। নাবি দাঁড়াও, সিয়ামরা বলতে। সিয়াম তুমি আসি আছো? ভাই। সিয়াম, ওকে। স্যার তুমি কি বলো, কি প্রশ্ন করেছি উত্তর দাও। স্যার আমার কাটা কাটা আসতেছে কথা। কাটা কাটা আসতেছে, তোমার নেট ঠিক করো। আমরা রেদওয়ান, তো ক্লিয়ার শুনি। রেদওয়ান, আমরা ক্লিয়ার শুনছি স্যার। হ্যাঁ। রেদওয়ান বলতে পারবে? না স্যার। বলতে পারবে না, ওকে। তাহলে না বলতে পারলে আর কিছু করার নেই, ওকে। এরপর আসো দেখি আদর্শ ব্যবস্থাপকের গুণাবলী আমরা আলোচনা করব। আদর্শ ব্যবস্থাপকের গুণাবলী, সবাই দেখো যে ব্যবসার সফলতা নির্ভর করে একজন আদর্শ ব্যবস্থাপকের উপর। আমরা আদর্শ ব্যবস্থাপকের দক্ষতা দেখলাম, এখন আদর্শ ব্যবস্থাপকের তাহলে কি কি গুণ থাকলে একজন ব্যবস্থাপককে আদর্শ ব্যবস্থাপক বলবো? যিনি ব্যর্থ হন তিনি কি আদর্শ ব্যবস্থাপক, নাকি যিনি সফল হন তিনি আদর্শ ব্যবস্থাপক? যিনি সফল হন। এই সফলতার পেছনে তার কিছু বিশেষ গুণ থাকা প্রয়োজন। সেই গুণগুলো হচ্ছে সাধারণ শিক্ষা ও জ্ঞান। সাধারণ শিক্ষা ও জ্ঞান, অভিজ্ঞতা, শারীরিক ও মানসিক সামর্থ্য, আন্তরিকতা ও সংকল্পবদ্ধতা, যোগাযোগ দক্ষতা, অনুপ্রাণিত করার দক্ষতা,
প্রজ্ঞা বা দূরদৃষ্টি, এটা আমি ট্রিপল স্টার দিয়েছি, মনে রাখবে তোমাদের বইতেও ট্রিপল স্টার দিয়ে রাখো। আর সাহসিকতা, সবার বই খোলা আছে? বই খোলা আছে তোমাদের? জি স্যার। বই খোলা আছে? বই খুলে তাহলে এটা মার্ক করে রাখো, প্রজ্ঞা বা দূরদৃষ্টি ট্রিপল স্টার দিয়ে রাখো। জি স্যার। হ্যাঁ, আমি সংক্ষিপ্তভাবে বলবো। দেখো, সাধারণ শিক্ষা ও জ্ঞান। সাধারণ শিক্ষা বলতে হচ্ছে যে সাংগঠনিক এবং ব্যবস্থাপনা সংক্রান্ত যে সাধারণ শিক্ষা এবং জ্ঞান, সেটাকে বোঝানো হয়েছে। কারণ হচ্ছে আহ যে সকল ব্যক্তি অনেক বড় প্রতিষ্ঠানে কাজ করেন, এই সকল ব্যক্তিকে উচ্চ শিক্ষিত হতে হয়। কারণ হচ্ছে উচ্চ শিক্ষিত না হলে ওই ব্যক্তি প্রতিষ্ঠানের যে সাংগঠনিক জ্ঞান রয়েছে, অর্থাৎ তোমরা জানো যে সংগঠন কাঠামো আমরা দেখেছি, আমরা সরলরেখা সংগঠন কাঠামো, সরলরেখা উপদেষ্টা, কার্যভিত্তিক কমিটি ইত্যাদি রয়েছে। কে আমার ঊর্ধ্বতন, কে অধস্তন, আমার দায়িত্ব কর্তব্য কি, আমি কাকে আদেশ দান করব, কার কাছে জবাবদিহি করব, এরপরে একজন ব্যবস্থাপক হিসেবে আমাকে কি কাজ করতে হবে, পরিকল্পনা, সংগঠন, কর্মসংস্থান, নির্দেশনা, প্রেষণা, সমন্বয়ের সাথে নিয়ন্ত্রণ। তোমরা জানো যে হেনরি ফিওল আধুনিক ব্যবস্থাপনার জন্য হেনরি ফিওল ব্যবস্থাপনা একটি শাস্ত্র হিসেবে উপস্থাপন করেছেন, তাই না? কি হিসেবে উপস্থাপন করেছেন? হেনরি ফিওল শাস্ত্র হিসেবে উপস্থাপন করেছেন, অর্থাৎ জ্ঞানের একটি পৃথক শাখা, যেটি পড়ে একজন ব্যক্তি ব্যবস্থাপনা সংক্রান্ত একটি বিশাল জ্ঞান অর্জন করতে পারবেন। সেই জন্য তাকে সাধারণ জ্ঞান, শিক্ষা এবং জ্ঞান সম্পন্ন হতে হবে। এরপরে হচ্ছে অভিজ্ঞতা। অভিজ্ঞতা বলতে হচ্ছে বাস্তব, মানে হাতে কলমে শিক্ষা, মানে কি বলছে যে অতীতে মানে কাজ সংক্রান্ত বাস্তব জ্ঞান, কাজ সংক্রান্ত বাস্তব জ্ঞানকে হচ্ছে আমাদেরকে কি বলবো, অভিজ্ঞতা। অভিজ্ঞতা বলতে কাজের সাথে সম্পৃক্ত থেকে অর্জিত জ্ঞান ও হচ্ছে লব্ধ জ্ঞানকে বোঝানো হয়ে থাকে। তো যে ব্যক্তি অনেকদিন ধরে কাজ করেন, সেই ব্যক্তির অভিজ্ঞতা বেশি থাকবে। আর যে ব্যক্তি একেবারেই ফ্রেশ, কাজ করেন নাই ইতিপূর্বে, তিনি অনভিজ্ঞ বা তার অভিজ্ঞতা কম থাকবে। যে ব্যক্তির অভিজ্ঞতা থাকবে তিনি বেশি সফল ব্যবস্থাপক বা আদর্শ ব্যবস্থাপক, আর যার অভিজ্ঞতা নেই তিনি আদর্শ ব্যবস্থাপক হতে পারবেন না, তাকে আরো অনেক সময় ব্যয় করতে হবে। শারীরিক ও মানসিক সামর্থ্য। তোমরা জানো ব্যবস্থাপক লেভেলে যারা থাকে তারা প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য, লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নের জন্য অনেক সময় দিন রাত পরিশ্রম করতে হয়। এই দিন রাত পরিশ্রম করার জন্য শারীরিক ও মানসিক সামর্থ্যবান হতে হয়, শারীরিক এবং মানসিক সামর্থ্যবান হতে হয়, অন্যথায় তার পক্ষে দৃঢ় পরিশ্রম করা তার পক্ষে সম্ভব হয় না। আন্তরিকতা এবং সংকল্পবদ্ধতা। আন্তরিকতা মানে হচ্ছে ফাঁকিঝুঁকির প্রবণতা না থাকা, সংকল্পবদ্ধতা মানে হচ্ছে দৃঢ়তা, অর্থাৎ কাজে সফলতা লাভ করতেই হবে এমন মানসিকতা। এটার নাম হচ্ছে আন্তরিকতা এবং সংকল্পবদ্ধতা, মানে কাজে সফলতা লাভ করতেই হবে। যে ব্যক্তি, যে ব্যবস্থাপকের এই ধরনের মানসিকতা থাকে তিনি আদর্শ ব্যবস্থাপক, অন্যথায় আদর্শ ব্যবস্থাপক হতে পারবেন না। যোগাযোগ দক্ষতা। যোগাযোগ দক্ষতা মানে হচ্ছে যে অন্যদের নিকট সঠিক সময়, সঠিক উপায় বা পদ্ধতিতে নিজের বক্তব্য কার্যকরভাবে তুলে ধরে উদ্দেশ্য অর্জনের সামর্থ্যকে যোগাযোগ দক্ষতা বলে। তোমরা জানো যে প্রতিষ্ঠানের উচ্চ স্তর থেকে নিম্ন স্তর পর্যন্ত এবং শ্রমিক কর্মচারী রয়েছে, প্রতিষ্ঠানের ভেতরের বাইরের অনেক প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করতে হয়, ব্যক্তির সাথে যোগাযোগ করতে হয়। কার সাথে কেমন ভাবে যোগাযোগ করলে আমি আমার যোগাযোগের মূল উদ্দেশ্য অর্জন করতে পারবো, সেই সংক্রান্ত দক্ষতাই হচ্ছে আমাদের যোগাযোগের দক্ষতা। কি তোমরা কি বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। তাহলে দেখো যে এরপর হচ্ছে অনুপ্রাণিত করা দক্ষতা। অনুপ্রাণিত মানে হচ্ছে প্রেষিত, উৎসাহিত করা দক্ষতা। তোমরা জানো যে একজন ব্যবস্থাপক কি করে? ব্যবস্থাপক নিজে কাজ করে নাকি অন্যদের কাজ করিয়ে নেয়? বলো তো দেখি, ব্যবস্থাপক নিজে কাজ করে না অন্যদেরকে কাজ করিয়ে নেয়? অন্যদেরকে কাজ করিয়ে নেয়। হ্যাঁ, অন্যদেরকে দিয়ে কৌশলে কাজ উদ্ধার করে নেওয়ার কাজই হচ্ছে একজন ব্যবস্থাপকের কাজ। তো অন্যদেরকে দিয়ে আমি কাজ করব, কিন্তু তাদেরকে যদি আমি উৎসাহিত, অনুপ্রাণিত করতে না পারি, তাহলে কি তাদেরকে দিয়ে ভালো কাজ করে নেওয়া সম্ভব? না স্যার। না। এই জন্য অধস্তন যে সকল শ্রমিক কর্মচারী তাদেরকে উৎসাহিত, অনুপ্রাণিত করতে হবে। এই উৎসাহিত, অনুপ্রাণিত করার যে করতে পারবেন যিনি, যে ব্যবস্থাপক, তিনি একজন আদর্শ ব্যবস্থাপক। এরপর হচ্ছে প্রজ্ঞা বা দূরদর্শিতা। প্রজ্ঞা বা দূরদর্শিতা বলতে কি বোঝায়? জ্ঞান চক্ষু বা বিশেষ জ্ঞান দ্বারা ভবিষ্যৎকে উপলব্ধি বা বুঝতে পারার সামর্থ্যকে প্রজ্ঞা বা দূরদর্শিতা বলে। এই যে এর আগে দেখো, এই যে ধারণাগত বা কল্পনা সংক্রান্ত দক্ষতা, কি লেখা আছে? ভবিষ্যৎ অবস্থা বা পরিস্থিতি
সম্পর্কে আগাম ধারণা করতে পারার সামর্থ্যকেই ব্যবস্থাপকের কল্পনা সংক্রান্ত দক্ষতা বলে। লেখা আছে না, বলো তো দেখি। জি স্যার। এটা কোন স্তরে জি, স্যার। ব্যবস্থাপকের বেশি থাকা প্রয়োজন? উচ্চ পর্যায়ের। স্তরে। তাহলে এই প্রজ্ঞা বা দূরদর্শিতা কোন স্তরের ব্যবস্থাপকের বেশি হতে হবে? উচ্চ স্তরে। উচ্চ পর্যায়ের। রাইট, উচ্চ পর্যায়ের ব্যবস্থাপকদের উচ্চ বেশি স্তর, হতে হবে। কারণ হচ্ছে এরা ভবিষ্যৎ পরিস্থিতি যদি আগেই অনুমান করতে না পারেন, এর ফলাফল সম্পর্কে যদি আগেই ধারণা করতে না পারেন, সমস্যা সংক্রান্ত সমস্যা এবং সমাধানের উপায় যদি আগেই বুঝতে না পারেন, তার পক্ষে ভালো ব্যবস্থাপক, আদর্শ ব্যবস্থাপক হওয়া যাবে না। এরপর হচ্ছে সাহসিকতা, মানে হচ্ছে যে সাহস থাকতে হবে। কারণ হচ্ছে যে কোনো পরিস্থিতি সামাল দেওয়ার মতো সাহসিকতা থাকতে হবে, সাহস থাকতে হবে। কারণ হচ্ছে যে কোনো একটা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সামনে আসলো, সেটা দেখে যেন ভয় ভীতির সঞ্চার সৃষ্টি না হয়। হ্যাঁ, তার মধ্যে যথেষ্ট সাহস দিয়ে সেটাকে মোকাবেলা করার মতো যথেষ্ট শক্তি সামর্থ্য থাকতে হবে একজন আদর্শ ব্যবস্থাপকের। কার কোন প্রশ্ন আছে এই জায়গায়, বলো। না স্যার। নো স্যার। তাওসিফ নেই, প্রশ্ন নেই? সিয়াম, প্রশ্ন আছে? সামির? স্যার বলো। প্রজ্ঞাটা আরেকবার যদি বলতেন স্যার। প্রজ্ঞা বা দূরদর্শিতা হচ্ছে ভবিষ্যৎ পরিবেশ পরিস্থিতি বিবেচনা করে আগাম ধারণা করতে পারার নামই হচ্ছে প্রজ্ঞা বা দূরদর্শিতা। আজ থেকে 5 বছর পর কেমন হতে পারে, তুমি কি 10 বছর আগে বুঝতে পেরেছিলা, বা আমরা কি 20 বছর আগে বুঝতে পেরেছিলাম যে আজকে কম্পিউটারের এত এত হচ্ছে মানে রাজত্ব হবে, কম্পিউটার যুগ তৈরি হবে? আমরা কি বুঝতে পেরেছিলাম? যারা বুঝতে পেরেছে তারা ইলেকট্রনিক ডিভাইসের উপরে, অর্থাৎ এই কম্পিউটারের ব্যবসা শুরু করে দিয়েছে, মোবাইলের ব্যবসা শুরু করে দিয়েছে। ঠিক আছে তো? বুঝতে পেরেছো? এই যে জি স্যার। মাস্কের, এখন যে মাস্ক আমরা এই মার্চের আগেও কিন্তু মাস্ক আমরা কোনো সময় পড়তাম না, কিন্তু এখন যে প্রতিদিন পড়তে হবে, যারা মাস্ক ব্যবসায়ী তারা যদি বুঝে থাকে তাহলে আগে থেকেই তারা প্রস্তুতি নিয়েছে। অথবা করোনা ভাইরাস শুরু হওয়ার সাথে সাথে ওরা কিন্তু এই মাস্কের যে গুরুত্ব উপলব্ধি করে মাস্ক উৎপাদন শুরু করে দিয়েছে অনেক প্রতিষ্ঠান। এই যে মাস্কের যে এত চাহিদা হবে, এটা আগেই বুঝতে পেরে উৎপাদন শুরু করে দেওয়া, এটার নাম হচ্ছে আমাদের প্রজ্ঞা বা দূরদর্শিতা। ঠিক আছে না? ওকে। জি স্যার। সংগঠন Yes, ব্যবস্থাপনার sir. মধ্যে সম্পর্ক। আচ্ছা, এখন দেখো সংগঠন কাকে বলে। তোমরা জানো যে সংগঠন বলতে লক্ষ্য অর্জনে একাধিক ব্যক্তির কাঠামোবদ্ধ বা সংঘবদ্ধ অবস্থাকে বোঝায়। তো প্রতিষ্ঠানের প্রশাসনিক স্তরে যারা থাকে, অর্থাৎ উচ্চ স্তর, এবং ব্যবস্থাপনা স্তর অর্থাৎ মধ্য স্তর, নিম্ন স্তর যারা রয়েছে, এদের সমন্বয়ে সংগঠন গড়ে ওঠে। সংগঠনকে বাহুর সাথে তুলনা করা হয়। কার সাথে তুলনা করা হয় সংগঠনকে? বাহুর সাথে। হ্যাঁ, হাতের বাহুর সাথে তুলনা করা হয়। এরপর আসে দেখি প্রশাসন। প্রতিষ্ঠানের যে স্তরে উদ্দেশ্য, দীর্ঘমেয়াদী পরিকল্পনা, কৌশল ও নীতি নির্ধারণ করা হয় তাকে প্রশাসন বলে। ব্যবস্থাপনার 3টি স্তরের মধ্যে উচ্চ স্তরকে ব্যবস্থাপনার প্রশাসনিক স্তর বলা হয়, আর এই প্রশাসনকে মস্তিষ্কের সাথে তুলনা করা হয়। কারণ হচ্ছে প্রশাসনিক স্তরে যে সকল ব্যক্তি কাজ করেন, প্রশাসনিক কাজ করেন, অত্যন্ত ভেবেচিন্তে এই কাজগুলো করে থাকেন, তাই তাকে মস্তিষ্কের সাথে তুলনা করা হয়। মস্তিষ্কে যেমন আমাদের ব্রেন, মস্তিষ্কে যে চিন্তাগুলো করি সেগুলো বাস্তবায়ন ঘটে আমাদের হাতের সাথে, হাত, অঙ্গ প্রত্যঙ্গ এগুলোর সাথে। এই জন্য বাস্তবায়ন যেহেতু সংগঠনের সাথে মাধ্যমে হয়ে থাকে, তাই একে বাহুর সাথে তুলনা করা হয়, আর প্রশাসন কি সাথে মস্তিষ্কের সাথে তুলনা করা হয়। এরপরে ব্যবস্থাপনা দেখো। ব্যবস্থাপনা বলতে প্রতিষ্ঠানের সম্পদ উপকরণ সমূহকে সঠিকভাবে ব্যবহার করার জন্য পরিকল্পনা প্রণয়ন, সংগঠন, কর্মসংস্থান, নির্দেশনা, প্রেষণা, সমন্বয়, নিয়ন্ত্রণ সংক্রান্ত কার্যাবলী সমষ্টিকে বোঝায়। এই কাজগুলো ব্যবস্থাপনা মধ্যস্তরে, নিম্ন স্তরে ব্যবস্থাপকরাই করে থাকে। তাই ব্যবস্থাপনা স্তর বলতে মধ্যস্তরে, নিম্ন স্তরে ব্যবস্থাপকদেরকেই বোঝানো হয়ে থাকে। তো ব্যবস্থাপনার দিকে তাকালে বোঝা যায় যে লক্ষ্য কতটুকু বাস্তবায়িত হলো আর কতটুকু বাস্তবিত হলো না। এই জন্য ব্যবস্থাপনাকে চক্ষুর সাথে তুলনা করা হয়। আর এই প্রশাসন এবং ব্যবস্থাপনা এইগুলো নিয়ে একটি সংগঠন গড়ে ওঠে। সংগঠন ছাড়া প্রশাসন ব্যবস্থাপনা কল্পনাই করা যায় না, আবার প্রশাসন এবং ব্যবস্থাপনা ছাড়া সংগঠন অচল। তোমরা কি বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। আমি আবার বলি, প্রশাসন এবং ব্যবস্থাপনা ছাড়া সংগঠন অচল, আবার সংগঠন ছাড়া প্রশাসন ব্যবস্থাপনা অস্তিত্ব কল্পনাই করা যায় না। সংগঠন যেখানে আছে সেখানে প্রশাসন ব্যবস্থাপনা আছে। প্রশাসন যে লক্ষ্য উদ্দেশ্য চিন্তা করে তা বাস্তবায়ন করে ব্যবস্থাপনার মাধ্যমে। সুতরাং ব্যবস্থাপনার উপর প্রশাসন নির্ভরশীল। আবার ব্যবস্থাপনা
প্রশাসন থেকে কোনো নির্দেশনা না আসলে ব্যবস্থাপনা কোনো কাজ করে না। তার মানে হচ্ছে ব্যবস্থাপনা আবার প্রশাসনের উপর নির্ভরশীল। কি ঠিক আছে তো? জি স্যার। ওকে, তাহলে এখানে দেখো উচ্চ স্তরের ব্যবস্থাপনা হচ্ছে প্রশাসন, আর মধ্যস্তরের নিম্ন স্তরের ব্যবস্থাপনা হচ্ছে আমাদের ব্যবস্থাপনা। এখানে কারা কারা থাকে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। তাহলে আমরা এখানে একটা ক্রিয়েটিভ কোশ্চেন আমরা আলোচনা করার কথা ছিল আজকে, কিন্তু একেবারে সমানে 1 মিনিট আছে আর কি। আচ্ছা, তোমাদের বাড়ির কাজ এটুকু নিয়ে নাও, বাড়ির কাজ। আচ্ছা, আমি তুলে একটু পরে দিচ্ছি তোমাদের ওখানে। তোমাদের প্রেজেন্টটা আমি একটু নিয়ে নিচ্ছি, প্রেজেন্ট। জি স্যার, ওটাই ভালো হবে। তো ইউটিউবে দিয়ে দিন তাইলে হবে। হ্যাঁ, সেটা তো অবশ্যই। হ্যাঁ, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আগামী কালকে কিন্তু ক্লাস আছে না? আগামী কালকে কিন্তু এই হোমওয়ার্কটুকু লিখে প্র্যাকটিস করতে হবে। আমি 14টা নীতি কালকে কিন্তু মুখস্থ ধরবো, আর দক্ষতাগুলো কি কি থাকা উচিত সেটা ধরবো। ইনশাআল্লাহ স্যার। ঠিক আছে? দক্ষতার নাম মুখস্থ বলতে হবে, নীতিগুলোর নাম মুখস্থ বলতে হবে, কাজগুলোর নাম মুখস্থ বলতে হবে। ব্যবস্থাপনার কাজ, দক্ষতা, দক্ষতা